সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাগের নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাগের নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশনটি এই ভিডিও থেকে দেখে নিই। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণমান দেওয়া থাকবে 15 নম্বর এবং 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হতে পারো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তর যদি পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে তোমরা ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। চাইলে সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখো, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পৃথিবীর অন্দরমহল, এরপর হচ্ছে অস্থিত পৃথিবী, ঠিক আছে, শিলা, আর হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। তো এই চারটি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে সেগুলো দেখে নাও। পৃথিবীর অন্দরমহল এই যে অধ্যায়, এখান থেকে 3টি এমসিকিউ প্রশ্ন সাধারণত দেওয়া থাকে। ঠিক আছে, এরপর অস্থিত পৃথিবী, এখান থেকে তোমাদের একটি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে একটি লিখতে হবে। শিলা থেকে তোমাদের একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি দেওয়া থাকবে, 5 নম্বর মানের প্রশ্ন, সেখান থেকে যে কোনো একটি লিখতে হবে। এবার ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক, এখান থেকে তোমাদের 2টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, এক কথায় উত্তর লিখতে হবে অথবা সত্য মিথ্যা নির্বাচন করতে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে 2টি। আর হচ্ছে একটা 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 2টি দেওয়া থাকবে, সেখান থেকে একটি লিখতে হবে। ওকে, তো এরকমভাবে টোটাল 15 নম্বর প্রশ্ন তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা দেখো, এখন আমরা দেখে নিই তোমাদের একটি নমুনা প্রশ্নপত্র। এটা হচ্ছে ক্লাস 8 এর জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপার। 1 নম্বর দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে তোমাদের প্রথমে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে পৃথিবীর গড় ঘনত্ব হলো, অপশান একে দেওয়া আছে 2.6 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, অপশান 2 হচ্ছে 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, অপশান 3 দেওয়া আছে 14 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার এবং 4 নম্বর অপশান হচ্ছে 7.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। তো পৃথিবীর গড় ঘনত্ব কত? উত্তর হচ্ছে 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। ঠিক আছে, পরের প্রশ্ন নাম্বার বিতে, পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ে প্রতি 23 মিটার, অপশান 2 33 মিটার, অপশান 3 হচ্ছে 43 মিটার গভীরতায়। ঠিক আছে, তো উত্তর কী হবে এখানে? প্রতি 33 মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরভাগে 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে। ঠিক আছে, উত্তর হবে 33 মিটার। নেক্সট, এরপর নাম্বার সিতে, শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে, অপশান 1 রেপিতি বিযুক্তি রেখা, অপশান 2 কলোরাডো বিযুক্তি রেখা, অপশান 3 দেওয়া আছে মোহ রভিসিক বিযুক্তি রেখায়। তো শিয়াল আর সীমা এই দুটি স্তরের মাঝখানে রয়েছে কলোরাডো বিযুক্তি রেখা। ঠিক আছে, তো 1 নম্বর জায়গায় তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি তোমাদের উত্তর লিখতে হবে। এখানে এক্সট্রা কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য আমি দিয়ে রাখছি, এই প্রশ্ন উত্তরগুলোও কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। ঠিক আছে, দেখো নাম্বার ডিতে বলা হচ্ছে ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্পের যে তরঙ্গ সেটি হলো, অপশান 1 এখানে দেওয়া আছে পি তরঙ্গ এল তরঙ্গ, অপশান বিতে 2 দেওয়া আছে এস তরঙ্গ, অপশান সিতে দেওয়া আছে পি তরঙ্গ। তো সঠিক উত্তর কী হবে? পি তরঙ্গ। ঠিক আছে, পি তরঙ্গের মাধ্যমে পি যে তরঙ্গ, এই তরঙ্গটা ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে। তো এখানে অপশান 3 হবে সঠিক উত্তর। এরপর দেখুন নাম্বার ইতে, ভারতের যে প্রতিবেশী দেশটির কোনো সমুদ্র বন্দর নেই তা হলো, অপশান 1 বাংলাদেশ, অপশান 2 নেপাল, অপশান 3 পাকিস্তান। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশান 4 দেওয়া আছে শ্রীলঙ্কা। তো এখানে ভারতের কোন প্রতিবেশী দেশটির কোনো সমুদ্র বন্দর নেই? উত্তর হচ্ছে নেপাল, নেপালের কোনো সমুদ্র বন্দর নেই। এরপর হচ্ছে নাম্বার এফ, ভূত্বকের বেশিরভাগ অংশ অর্থাৎ 47% অংশ জুড়ে আছে, অপশান 1 সিলিকন, অপশান 2 দেওয়া আছে অক্সিজেন, অপশান 3 হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? অক্সিজেন, অর্থাৎ ভূত্বকের বেশিরভাগ অংশই হচ্ছে অক্সিজেন রয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখুন নাম্বার জি, পৃথিবীর অভ্যন্তরভাগের যে স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি তা হলো, অপশান 1 শিয়াল, অপশান 2 হচ্ছে গুরুমণ্ডল, অপশান 3 অন্তঃকেন্দ্র মণ্ডল, অপশান 4 দেওয়া আছে সীমা। তো ভূ অভ্যন্তরের কোন স্তরের ঘনত্ব সব থেকে বেশি? উত্তর হচ্ছে অন্তঃকেন্দ্র মণ্ডল, এই স্তরটার ঘনত্ব সব থেকে বেশি। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকে তোমাদের প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে ক্যারেজ প্রথা অনুসৃত হয় কোন দেশে? উত্তর কি লিখবে? ক্যারেজ প্রথা অনুসৃত হয় পাকিস্তানে। নাম্বার বি, শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কি? তো শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ হচ্ছে গ্রাফাইট। এরপর নাম্বার ই, পুন্টসোলিং শহরটি ভুটানে অবস্থিত, এটা শুদ্ধ না অশুদ্ধ? তো ফুন্টোসোলিং শহর যেটা সেটা কিন্তু
ভুটানে অবস্থিত, তাই এটা শুদ্ধ হবে। ঠিক আছে, তো দেখো তোমাদের 2 নম্বর দাগে 3টি অথবা 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, তো এক্সট্রা কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য আমরা এখানে রেখেছি, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। নাম্বার ডিতে দেখো, দারুচিনির দ্বীপ বলা হয় বাংলাদেশকে, এটা শুদ্ধ না অশুদ্ধ? এটা হবে অশুদ্ধ, কারণ দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কাকে। ঠিক আছে, নাম্বার ই, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন 3টি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত? উত্তর কি লিখবে? বাংলাদেশ, নেপাল আর ভুটান, এই 3টি রাজ্যের সীমান্তে অবস্থিত আমাদের 3টি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। নাম্বার এফ, চীন সার্কের অন্তর্ভুক্ত একটি দেশ, এটা সত্য না মিথ্যা? তো চীন সার্কের অন্তর্ভুক্ত নয়, তাই এটা মিথ্যা হবে। নাম্বার জি, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কুলাকাংরি, যার উচ্চতা হচ্ছে 7528 মিটার। পরের প্রশ্ন দেখো, নাম্বার এইচ, কোন বন্দর দিয়ে নেপালের বৈদেশিক বাণিজ্য সংঘটিত হয়? উত্তর লিখবে ভারতের কলকাতা বন্দরের মাধ্যমে নেপালের বৈদেশিক বাণিজ্য সংঘটিত হয়। ঠিক আছে, এবং নেপালের কিন্তু কোনো নিজস্ব সামুদ্রিক বন্দর নেই। এরপর হচ্ছে নাম্বার আই, বাংলাদেশের সর্বোচ্চ বা উচ্চতম শৃঙ্গের নাম কি? তো বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কিওক্রাডং। ঠিক আছে, কিওক্রাডং। এরপর হচ্ছে নাম্বার জে, দারুচিনির দেশ কোন দেশকে বলা হয়? উত্তর লিখবে শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কাকে দারুচিনির দেশ বলা হয়। ওকে, তো এইগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে তোমরা এগুলো কিন্তু মুখস্থ করবে। এরপর দেখো, তো পরের যে প্রশ্ন রয়েছে প্রশ্নোত্তর, সেগুলো দেখার আগে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে নাম্বার 3-এ অনধিক 30টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর। ঠিক আছে, 2টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে সার্ক কি? উত্তর লিখবে সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক তৈরি করেছে। 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান, এই 8টি দেশ সার্ক সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। ঠিক আছে, এটা সার্ক সম্পর্কে আমরা লিখলাম, খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করবে, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর নাম্বার বি, সারা পৃথিবীর অধিকাংশ পর্বত আরোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন কেন? উত্তর লিখবে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সারা পৃথিবীর পর্বত আরোহীদের কাছে বিশেষ আকর্ষণ। এছাড়া হচ্ছে কি কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। ঠিক আছে, এখান থেকে তোমাদের যদি শর্ট প্রশ্ন দেয় যে নেপালের কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখো, সেক্ষেত্রে তোমরা কি লিখবে? কাঠমান্ডু, নাগারকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা, এগুলো হচ্ছে নেপালের দর্শনীয় স্থান। অথবা যদি বলো নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর হবে কি মাউন্ট এভারেস্ট, বা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার সি, ক্যারেজ প্রথা কাকে বলে? উত্তর লিখবে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও জলসেচের উপর নির্ভর করে পাকিস্তানের কৃষিকাজে বেশ উন্নত হয়েছে। মূলত সিন্ধু এবং তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে প্রথমে জলাধারা তৈরি করে একাধিক সেচ খাল কেটে জলসেচ করা হয়। কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার এই প্রথাকে ক্যারেজ প্রথা বলে। ঠিক আছে, তো ক্যারেজ প্রথা কোথায় প্রচলিত? সেটা হচ্ছে পাকিস্তানে। ঠিক আছে, ক্যারেজ প্রথা কি? এই যে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেটাই হচ্ছে ক্যারেজ প্রথা, পাকিস্তানের যা প্রচলিত রয়েছে। এরপর হচ্ছে 4 নম্বর দেখে অনধিক 50টি শব্দ উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। এখানেও তোমাদের সাধারণত 2টি প্রশ্ন দেওয়া থাকে, যে কোনো একটি লিখতে হবে। নাম্বার এতে দেখো, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো বা উল্লেখ করো। ঠিক আছে, তোমরা উত্তর লিখছি ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হলো, নাম্বার 1 হচ্ছে পাতের চলন জনিত ভূমিকম্প। পৃথিবীর ভূত্বক কতগুলি ছোট বড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত? এরকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে। নাম্বার 2 অগ্নুৎপাত জনিত ভূমিকম্প। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূমিকম্প অনুভূত হয়। নাম্বার 3 হচ্ছে ধস। ভূপৃষ্ঠের উপরিভাগে বিশেষত পার্বত্য অঞ্চলে যখন ধস নামে এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে পতিত হয়, তখন তার প্রভাবে ভূমিকম্প বা ভূকম্পন অনুভূত হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণ। এরপর নাম্বার বিতে অভিসারী ও অপসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে? তো আমরা উত্তর লিখছি অভিসারী পাত সীমানায় সমুদ্রের তলদেশের বিনাশ বা ভাঙন দেখা যায়, ফলে সমুদ্র খাত সৃষ্টি হয়। তাই অভিসারী পাত সীমানার আর এক নাম বিনাশকারী পাত সীমানা। ঠিক আছে, এরপর হচ্ছে অপসারী লিখছি আমরা, অপসারী পাত সীমানায় নতুন ভূত্বক এবং সমুদ্রের ভিতর সামুদ্রিক শৈলশিলা তৈরি হয়। এই গঠনমূলক প্রভাবের জন্যই অপসারী পাত সীমানার আরেক নাম গঠনকারী পাত সীমানা। ঠিক আছে, সেখান থেকে তোমাদের যদি বলেন
গঠনকারী বিনাশকারী পাত সীমানা এবং গঠনকারী পাত সীমানা কাকে বলে, সেক্ষেত্রে তোমরা কি এই সম্পূর্ণ উত্তরটাই কিন্তু লিখবে, ঠিক আছে। অথবা যদি বলে অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা কেন বলে, সেক্ষেত্রে তোমরা প্রথম অংশটুকু লিখবে। অথবা যদি বলা হয় অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয়, সেক্ষেত্রে তোমরা এই উত্তরটা লিখবে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু তোমাদের কয়েক রকমের প্রশ্ন কিন্তু দেওয়া হতে পারে, সেটা কিন্তু তোমরা এভাবে কিন্তু খেয়াল রাখবে। এরপর দেখো পরের প্রশ্নটা হচ্ছে নাম্বার সিতে, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে। তো ভূমিকম্পের কেন্দ্র কি না, ভূমিকম্পের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয়, অর্থাৎ যেখান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র, ঠিক আছে। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীরে হয়ে থাকে। আর ভূমিকম্পের উপকেন্দ্র কি না, কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটা ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, যেখান থেকে ভূমিকম্প সৃষ্টি হয়। আর ভূমিকম্পের উপকেন্দ্র হচ্ছে পৃথিবীর উপরে যেখানে প্রথম ভূমিকম্পটা অনুভূত হয়, যেখানে পৌঁছায় আর কি, সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র, ঠিক আছে, উপকেন্দ্র আর কি। এরপর 5 নম্বর দেখা হচ্ছে অনধিক 40টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে কত, 5 নম্বর। এখানেও তোমাদের দুটি প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। নাম্বার 1 হচ্ছে বা নাম্বার এতে দেওয়া আছে চিত্র সহ শিলা চক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো দেখো আমরা উত্তর লিখছি, আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত এই 3 প্রকার শিলার উৎপত্তি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং শিলা সৃষ্টির এই প্রক্রিয়া চক্রাকারে আবর্তিত হয়, ঠিক আছে। দেখো প্রথম হচ্ছে আগ্নেয় শিলার সৃষ্টি। অগ্নুদ্গমের মাধ্যমে বা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাগমা ভূপৃষ্ঠের লাভা রূপে বেরিয়ে এসে অথবা ভূ অভ্যন্তরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়, ঠিক আছে। এরপর পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় না, পরে এই শিলা, অর্থাৎ এই শিলা বলতে কি এই যে আগ্নেয় শিলা, ঠিক আছে, এই আগ্নেয় শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহু বছর ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি আগ্নেয় শিলা, সেখান থেকে আগ্নেয় শিলার পরে কি হচ্ছে পাললিক শিলা, এরপরে কি হচ্ছে রূপান্তরিত শিলার সৃষ্টি, ঠিক আছে। আগ্নেয় ও পাললিক এই দুই ধরনের শিলা ভীষণ তাপ, চাপ ও অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আগ্নেয় শিলা, সেখান থেকে পাললিক শিলা, তারপর হচ্ছে রূপান্তরিত শিলা। এরপর দেখো পুনরায় আগ্নেয় শিলার সৃষ্টি হচ্ছে আবার কিভাবে, আবার বহু বছর পর এই 3 ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করলে ম্যাগমায় পরিণত হয়। এই 3 ধরনের শিলা কি হয়, আবার ভূ আলোড়নের ফলে এগুলো পৃথিবীর অভ্যন্তর ভাগে চলে যায় এবং সেখানে গিয়ে ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা থেকে আবার কি হয় আগ্নেয় শিলার সৃষ্টি হয়, ঠিক আছে। তো দেখো রূপান্তরিত শিলা থেকে পাললিক শিলার সৃষ্টি হয়। কখনো কখনো কি হয় দেখো, আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে ও জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলার রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলা চক্র, ঠিক আছে। অর্থাৎ এক শিলা থেকে আরেক শিলার যে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, এই যে শিলার একটা চক্র চলছে, এটাকে বলা হচ্ছে শিলা চক্র, ঠিক আছে। এবং এই শিলা চক্রের চিত্রটা দেখো এখানে তোমরা, এটা হচ্ছে তোমাদের বইতে কিন্তু রয়েছে এই শিলা চক্রের যে চিত্র, এটা তোমরা যদি পারো তাহলে কিন্তু চিত্রটা তোমরা এঁকে দেবে, ঠিক আছে, আঁকার কিন্তু চেষ্টা করবে। দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে আমাদের নাম্বার বিতে, উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো ও উদাহরণ দাও। তো সৃষ্টির বিভিন্নতা অনুসারে আগ্নেয় শিলাকে মোটামুটি 2টি ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী ও উদ্বেধী আগ্নেয় শিলা, ঠিক আছে। তো নিঃসারী আগ্নেয় শিলা কি না, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপর লাভারূপে প্রবাহিত হবার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। অর্থাৎ নিঃসারী আগ্নেয় শিলাটা কি হয়, ভূগর্ভের যে ম্যাগমা সেটা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসে ঠান্ডা এবং কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় সেটা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। আর 2 নম্বর হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা। এটা কি হয় না, ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের ভেতরেই বহু বছর ধরে ধীরে ধীরে জমে বা জমাট বেঁধে শীতল হয়ে কঠিন শিলায় পরিণত হয়।
এই শিলাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে। অর্থাৎ উদ্বেধী আগ্নেয় শিলাটা কি হয়, ভূগর্ভের মধ্যেই কিন্তু থেকে যায়। এই যে পৃথিবীর গলিত ম্যাগমা সেটা কিন্তু বাইরে বেরোতে পারে না এবং সেখানেই ধীরে ধীরে বহু বছর ধরে ঠান্ডা হয়ে এবং জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় সেটা হচ্ছে উদ্বেধী শিলা। ঠিক আছে, এই উদ্বেধী শিলার আবার শ্রেণীবিভাগ রয়েছে। উদ্বেধী শিলার শ্রেণীবিভাগ কীরকম, উদ্বেধী শিলা আবার দু ধরনের হয়, একটা হচ্ছে পাতালিক এবং একটা হচ্ছে উপপাতালিক উদ্বেধী শিলা। তো পাতালিক শিলা কি না, উত্তপ্ত গলিত ম্যাগমা, উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা, ঠিক আছে, ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। গ্রানাইট উদ্বেধী পাতালিক শিলার উদাহরণ। আর হচ্ছে উপপাতালিক শিলা, উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূত্বকের অল্প নিচে বা ভূত্বকের ফাটলের মধ্যে শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হলে তাকে উপপাতালিক শিলা বলে। অর্থাৎ যেটা পাতালিক শিলা সেটা হচ্ছে ভূগর্ভের অনেকটা নিচে থাকে, আর উপপাতালিক শিলা যেটা সেটা ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে এবং ভূপৃষ্ঠের উপরে পৌঁছাতে পারে না, ঠিক আছে, সেরকম অবস্থায় থাকে, অথবা যে ফাটল রয়েছে যে ফাটলের মধ্যে থাকে সেখানেই জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় সেটা হচ্ছে উপপাতালিক শিলা। ঠিক আছে, উদাহরণ কি না, ডলোরাইট এবং পরফাইরি হচ্ছে এইরকম উপপাতালিক শিলার উদাহরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। এরপর নাম্বার সিতে ভূমিরূপের উপর শিলার প্রভাব আলোচনা করো। ঠিক আছে, তো উত্তর কি লিখবে না, ভূমিরূপ গঠনে শিলার প্রভাব অপরিসীম। যেমন হচ্ছে 1 নম্বর গ্রানাইট শিলা গঠিত ভূমিরূপ প্রধানত গোলাকার হয়। উদাহরণ হচ্ছে রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। 2 নম্বর হচ্ছে ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলায় গঠিত ভূমিরূপগুলি অনেকটা চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির ড্রেকানট্রাপ অঞ্চল। নাম্বার 3, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের নাম হচ্ছে কার্স্ট ভূমিরূপ। ঠিক আছে, তো ভূমিরূপের উপরে শিলার এই ধরনের প্রভাব রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের শিলায় কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় আর কি। ঠিক আছে, ভূমিরূপের সৃষ্টি হয়। তো দেখো, এই ভিডিওতে আমরা কিন্তু ক্লাস 8-এর জিওগ্রাফিতে আমাদের সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জন্য সম্পূর্ণ সিলেবাস, নাম্বার বিভাজন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ একটি মডেল কোশ্চেন পেপার আমরা এখানে আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি কিন্তু আমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়। ঠিক আছে, সুতরাং সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ঠিক আছে, ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ঠিক আছে, আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে। এখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।